প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর বাংলাদেশের পানি সম্পদ, ঝুঁকি, অধিকার ও আন্তর্জাতিক আইন এ সকল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি দেখলেই তোমাদের আশা করি এই টপিকের উপর আর বই পড়তে হবে না, ছবির সাহায্যে খুবই সুন্দরভাবে আজকের ক্লাসটিতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা বুঝি বাংলাদেশে পানির উৎস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। বাংলাদেশে পানির মূল উৎস নদ নদী, খাল বিল, হাওর ও হ্রদ। বর্তমানে এই উৎসগুলো চরম হুমকির মুখে পড়েছে, তাই তো? তাহলে বাংলাদেশের পানির উৎস কি কি? নদ নদী, কারণ আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। খাল বিল, হাওর ও হ্রদ, এগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো। তো বর্তমানে এই উৎসগুলো হুমকির মুখে পড়েছে। কেন বলো তো? কারণ দিনে দিনে এখান থেকে পানীয় যে জল সেটা আমরা আহার করতে পারতেছি না, আর এই সকল পানি দূষিত হয়ে যাচ্ছে, তাই না? দেখো, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তো বৈশ্বিক উষ্ণায়ন কি বোঝো? গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আগের তুলনায় এখন পৃথিবীর তাপমাত্রা যে বাড়ছে, অর্থাৎ গরম বেশি হচ্ছে, সেটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তো এই বৈশ্বিক উষ্ণায়নে কি হচ্ছে বলো তো? তাপে কোনো কিছুর আয়তন বৃদ্ধি পায়, তাই না? তাপে পানির আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর মেইন যে কারণে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যান্টার্কটিকা বা হিমালয়তে বরফ আছে না, সেই বরফ গলে ধীরে ধীরে সমুদ্রে নেমে আসছে, ঠিক আছে? তো এসব কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি মিঠা পানির আধারগুলোকে গ্রাস করছে। এখন সমুদ্রের উচ্চতা যদি বৃদ্ধি পায়, সেই সমুদ্রের পানি ধীরে ধীরে নদীতে চলে আসবে, খালে চলে আসবে, পুকুরে চলে আসবে, তাই না? মনে করো যারা দক্ষিণবঙ্গে বাস করে তারা জানো যে বঙ্গোপসাগরে যখন পানি বেড়ে যায়, তখন সেই পানিগুলো এই যে পদ্মা, মেঘনা এসব নদীতে প্রবেশ করে, তাই না? তো তাহলে এসব নদীর পানিও ধীরে ধীরে লবণ হয়ে যাবে, আর লবণাক্ত পানি পান করা বা ব্যবহার করা দুটোরই অনুপযোগী। বোঝা গেল? আচ্ছা, চলো এরপরে কি আছে? বন্যা ও মাটির ক্ষয়জনিত ঝুঁকি, ঠিক আছে? তো কি হয়? বন্যায় কিন্তু মাটি ক্ষয় হয়। মাটি ক্ষয় হলে কি হয়? এই যে পাড়ের মাটি এগুলো কি হবে? আস্তে আস্তে, দেখতে পাচ্ছ, এই যে পাড়ের মাটিগুলো আস্তে আস্তে নদী বা খালের ভিতরে নেমে আসবে, পুকুরের ভিতরে নেমে আসবে। এর ফলে হবে কি? এই যেখানে দেখাই দিচ্ছে যে যে নদীর তলদেশে যেহেতু মাটি ভরাট হয়ে গেল, এখন পানি তো আর নদীতে ধরে রাখতে পারতেছে না। এখন পানি কি হবে? পানি উপরে উপচে যাবে। এই যে দেখছো পানি কি হচ্ছে? পারে উপচে উঠেছে। দেখছো, তোমাদেরকে কত সুন্দর করে ছবির সাহায্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এরপরে কি? এটা একটা সুস্থ নদী, কারণ কি এর মাটি ক্ষয়ে নদীর ভিতরে আসে নাই, ঠিক আছে? আর এটা একটা অসুস্থ নদী বা পলি ভরাট নদী, কারণ কি এই পাড়ের পলি যেমন নদীর নিচে নেমে আসছে, ঠিক তেমনি যেহেতু নদীতে এখন গভীরতা কম, নদীতে এখন ঠাই নেই বললে ভুল হবে, নদীতে এখন গভীরতা কম, এ কারণে পানি ধারণ ক্ষমতা কমে গেছে, আর সেই পানি কি হবে? কূলে উঠে আসবে। আচ্ছা, এরপরে কি? মাটির ক্ষয়ের কারণে নদীর তলদেশে পলি জমে গভীরতা হ্রাস পাচ্ছে। এই যেটা একটু আগে ছবিতে দেখালাম যে মাটি ক্ষয়ের ফলে নদীর গভীরে কি হচ্ছে? পলি জমা হচ্ছে, তাই না? এই যে পলি জমা হচ্ছে, তো পলি জমে কি হচ্ছে? নদীর গভীরতা কমে যাচ্ছে। তুমি যদি হ্রাস করে কথাটুকু মনে রাখতে পারো, তাহলে লিখবে নদীর গভীরতা কমে যাচ্ছে। অগভীর নদী মানে এরকম নদী যে নদীতে গভীরতা কম। অগভীর নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় বন্যা সৃষ্টি হয়, তাই না? যে বর্ষা পরে নদীতে আর বেশি পানি ধরে না, তো বাদ বাকি পানিগুলো কোথায় যাবে? সেটাই কূলে উঠে আসে। নদী ভাঙনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং মানচিত্র থেকে নদী হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা নদী ভাঙনের একটা কুফল পাইলাম। নদী ভাঙনের ফলে কি হয়? নদীর গতিপথও পরিবর্তন হয়,
অর্থাৎ নদীটা আগে যে জায়গা থেকে প্রবাহিত হইতো, নদী ভাঙনের ফলে হয়তো সেই জায়গা থেকে নদী প্রবাহী না হইয়া তার পাশ থেকে অন্য একটা জায়গা থেকে অন্য একটা এলাকা থেকে নদীটা ধীরে ধীরে প্রবাহ হওয়া শুরু করলো। এতে নদীর গতিপথটা পরিবর্তন হচ্ছে এবং মানচিত্র থেকে নদী হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে সতর্কীকরণ। কোন কোন বিষয়ে আমাদের সতর্কতা রাখতে হবে, যেমন নদী দখল। ঠিক আছে, এখন কিন্তু অনেক মানুষ নদী দখল করে। একটি জীবন্ত সত্তার মৃত্যু, নদী দখলকে বলা হচ্ছে একটি জীবন্ত সত্তার মৃত্যু। নদী দখল করে অবৈধ দালান, দোকানপাট ও বাণিজ্যিক এলাকা গড়ে তোলা হচ্ছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষার মতো গুরুত্বপূর্ণ নদীগুলো দখলের ফলে আজ মৃতপ্রায়। তাহলে নদী দখল করে কি হচ্ছে, নদী ভরাট করে ফেলা হচ্ছে। নদী ভরাট করে অবৈধ দালান, দোকানপাট ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠছে। এখন এই যে নদী ভরাট করতেছে, এখন পানিটা নামবে কোথায়? নদী থাকলে তো নদী থেকে নেমে সমুদ্রে চলে যেত। যেহেতু নদী নেই, তো পানিগুলো এখন কুলে কুলে পারে পারে, মানে মানুষের বাড়ি ঘর উঠান রাস্তাঘাট তলিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? তো নদী দখলের ফলে এই সব সমস্যা হয়। বুড়িগঙ্গা ও শীতলক্ষার মতো গুরুত্বপূর্ণ নদীগুলো দখলের ফলে আজ মৃতপ্রায়। তাহলে কোন কোন নদী এখন দখলের ফলে প্রায় মৃত? সেটা হচ্ছে বুড়িগঙ্গা আর শীতলক্ষা। এই বুড়িগঙ্গা হচ্ছে ঢাকা নদীর পাশে আর শীতলক্ষা হচ্ছে নারায়ণগঞ্জের পাশে। আচ্ছা, এই অবস্থাকে নদী হত্যা বলা যায়, যা পরিবেশ ব্যবস্থা ধ্বংস করছে। ঠিক আছে, তাহলে এই যে নদী দখল, এটাকে এক ধরনের নদী হত্যাও বলা যায়। তো নদী হত্যা করলে কি হয়? জলজ পরিবেশ ধ্বংস হয়ে যায়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। এরপরে দেখা যায় অনেক সরকার বা অনেক লোকে নদীতে বাঁধ নির্মাণ করে। তো এই নদীতে বাঁধ নির্মাণ করলে কি সমস্যা হয়? নদীতে বাঁধ নির্মাণ ও এর প্রভাব। এই দেখছো, একটা ছবিতে দেখা যাচ্ছে নদীতে যেভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইস গেট বা সুইচ গেট বলে অনেকেই, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে। নদীটা আর বইতে পারতেছে না। প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। যেহেতু নদীটা নেই, ওপাশে পানি আছে, এপাশে আছে, এপাশের মাছগুলো ওপাশে চলে যেতে পারবে? পারবে না। এখানে মাছ কি বসবাস করতে পারবে? পারবে না, কারণ নদীটা প্রায় শুকিয়ে গেছে। তখন কি মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, মাছ বংশবৃদ্ধি করতে পারবে না এবং আমরা অনেক পরিমাণে মাছ আহার করতে পারবো না, নদী থেকে ধরতে পারবো না। কৃষি জমিতে পলি জমতে না পারায় জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, নদী থেকে ঘোলা পানি আসে। এই যে ঘোলা পানিতে ছোট ছোট পলি মাটি মিশে থাকে। ঠিক আছে, এই পলি মাটিটা, নদীর ঘোলা পানিটা যখন জোয়ারে মাঠে আসে, ঠিক আছে, কৃষকের ধান খেতে চলে আসে পানিটা, সেই মাঠে এসে ওই পলিটা ধীরে ধীরে জমতে শুরু করে মাঠের উপরে। ঠিক আছে, জমতে জমতে কি হয়, ওখানে পলিমাটির একটা স্তর পড়ে এবং কৃষি জমিটা উর্বর হয়। তো নদী যদি না থাকে, এই পলিমাটি কৃষি জমিতে আসবে কোথা থেকে? তাই না? তাহলে নদীতে বাঁধ নির্মাণ করলে এটাও একটা সমস্যা হয় যে কৃষি জমি আর উর্বর হয় না, ফলে একসময় কি হয়, কৃষিতে অনেক ক্ষতি হয়। বোঝা গেল? আর দেখছো, এই যে নদীতে বাঁধ দিলে খরাও হয়। কি হয়? খরা। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আমরা নেক্সটে কি আছে সেখানে চলে যাই। নেক্সটে কি আছে? অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ। ঠিক আছে, আচ্ছা, প্রতিদিন ঢাকা শহরে বর্জ্য উৎপাদন কত? 9,000 মেট্রিক টন। তুমি একবার চিন্তা করো, এই অ্যামাউন্টটা কত হিউজ। প্রতি একদিনে যদি ঢাকা শহরে 9,000 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়, তাহলে এই যে এতগুলো বছর ধরে যে ঢাকা শহরে বর্জ্য পদার্থ উৎপাদন হচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো নদীতে যাচ্ছে, যার ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী দূষিত হয়ে যাচ্ছে। মানে তার বলে বোঝানো যাবে না যে নদীর কতটা ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমাদেরও ক্ষতি হচ্ছে। আচ্ছা, দেখো, এখানে সেটা বলা হয়েছে, ঢাকা শহরে দৈনিক প্রায় 9,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যার অর্ধেকই নদী বা খালে ফেলা হয়। ঠিক আছে, তাহলে ঢাকা শহরে প্রতিদিন কত মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়? 9,000 মেট্রিক টন। আমার সাথে মুখে মুখে বলো প্রয়োজনে, 9,000 মেট্রিক টন, যাতে এটা যখন
তোমার বহু নির্বাচনী বা টিক প্রশ্নে আসবে, তুমি এটার অ্যান্সার করতে পারো। তো ঢাকা শহরে প্রতিদিন 9,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যার অর্ধেকটাই নদী বা খালে ফেলা হয়। শিল্প কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য নদীর পানিকে বিষাক্ত করে তুলছে। চট্টগ্রাম ও ঢাকার আশেপাশের নদীগুলোর পানি আজ ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য। তোমরা তো অনেকে ঢাকা থাকো, তারা তো দেখছোই। আর যারা ঢাকা থাকো না, তারা যদি কখনো ঢাকা গিয়ে থাকো, তাহলে দেখবে ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি একদম কালো, জাস্ট কালো। আর তাতে এতটাই দুর্গন্ধ যে তুমি বলবা যে এরকমও নদীর অবস্থা হয়। জাস্ট আস্ত একটা বিশাল ড্রেন, বুঝতে পেরেছো? তো ওই নদীর পানি ব্যবহার আজকে সম্পূর্ণ অযোগ্য, ব্যবহারের অযোগ্য। এরপরে কি আছে? পানির গতিপথ পরিবর্তন ও মরুকরণ। আচ্ছা, তোমরা এখানে বাংলাদেশের একটা ম্যাপ দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেখানে হিমালয় বা ইন্ডিয়া থেকে অনেক নদী বাংলাদেশে ঢুকছে। যেমন এই যে নদীটা, এই নদীটা হচ্ছে পদ্মা নদী, ঠিক আছে? ওপারে হচ্ছে গঙ্গা, বাংলাদেশে ঢোকার পরে এটার নাম হয়েছে পদ্মা। এটা সম্ভবত যমুনা বা ব্রহ্মপুত্র, ঠিক আছে? আচ্ছা, এই নদীগুলো কিন্তু ধীরে ধীরে তাদের গতিপথ চেঞ্জ করে। এখন এই যে নীল অংশটা বা সাদা নীলস অংশটা দেখছো, এটা নদী। অনেক সময় হতে পারে কি, এই নদীটা এরকম পাশ দিয়েও চলে আসতে পারে, এরকম পাশ থেকেও চলে আসতে পারে। এটাই হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। আচ্ছা, কি বলা হয়েছে? 1975 সালে ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করা হয়, ঠিক আছে? ইন্ডিয়া এখানে একটা বাঁধ নির্মাণ করছে, ঠিক আছে? এই বাঁধ নির্মাণের ফলে গঙ্গার গতিপথ পরিবর্তন হয়। যেহেতু এখান থেকে আর পানি আসতেছে না, হয়তো আশপাশ থেকে পানি আসতেছে বা টোটালি আসতেছে না, এর ফলে কি এই নদীটার এইখান থেকে প্রবাহিত হচ্ছে না, না হয়ে অন্য জায়গা থেকে প্রবাহিত হচ্ছে। 1977 ও 1996 সালের চুক্তির পরেও শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি অনিশ্চিত, ঠিক আছে? তো ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছিল যে শুষ্ক মৌসুমে আমাদেরকে যেন পানির ন্যায্য হিস্যাটা দেওয়া হয়, কিন্তু ইন্ডিয়া সেটা দেয় না। উল্টো কি করে, বন্যার সময় পানি ছেড়ে দেয়, ঠিক আছে? এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা। পানির অভাবে উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রায় 300 কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করতে পারতেছো যে পানির অভাবে উত্তরাঞ্চলে নদী শুকিয়ে এখানে মরুভূমি তৈরি হচ্ছে। এই যে এই এলাকাগুলোতে মরুভূমি তৈরি হচ্ছে এবং 300 কিলোমিটার যে নৌপথ ছিল, যেখান থেকে নৌকা চলতো, ট্রলার চলতো, লঞ্চ চলতো, সেটা হারিয়ে গেছে। সেখান থেকে আর জলপথে কেউ যাতায়াত করতে পারে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আছে পানি একটি মৌলিক মানবাধিকার, ঠিক আছে? অর্থাৎ কি, পৃথিবীর প্রায় সব মানুষেরই পানি পাওয়ার অধিকার আছে। জীবন ধারণ, কৃষি এবং স্বাস্থ্য রক্ষার জন্য পানি অপরিহার্য উপাদান, ঠিক আছে? তো পানি কোন কোন কাজে লাগে? এক তো জীবন ধারণ, আমাদের দৈনন্দিন জীবন, খাওয়া নাওয়া, ধোয়া, গোসল, কাপড় ধোয়া। তারপরে কৃষিতে প্রয়োজন, আর কি স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন। আচ্ছা, পানি একটি প্রাকৃতিক সম্পদ। যদি প্রশ্ন আসে পানি কি ধরনের সম্পদ, তাহলে তুমি বলবা পানি একটি প্রাকৃতিক সম্পদ। এর কারণ হলো পানিটা প্রকৃতিতেই পাওয়া যায়, পানিটা উন্মুক্ত, ঠিক আছে? পানি আমাদের নিজেদের মানুষদের তৈরি করতে হয়নি, তাই পানি একটি প্রাকৃতিক সম্পদ। এটি কোনো দেশ বা জাতি সৃষ্টি করেনি, ওই যেটা বললাম। তাই এর ওপর কারো একচেটিয়া অধিকার নেই। তাই কোনো দেশ বা কোনো মানুষ, কোনো কোম্পানি কি বলতে পারবে যে এই পানি শুধুই আমার, এই পানি আর কেউ ব্যবহার করতে পারবে না, তাই না? পানি যেহেতু প্রাকৃতিক, তাই এই পানি সবার অধিকার রয়েছে এই পানি ব্যবহারের। সবার জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? তাহলে এই যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হচ্ছে একটা মানবাধিকারের অংশ, এটা যেন মনে থাকে। সৃজনশীল আসলে কিন্তু এগুলো তুমি উল্লেখ করবে। আচ্ছা, এরপরে কি আছে? পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন। আচ্ছা আচ্ছা দেখো, আমরা কিন্তু নিয়মিত পানি ব্যবহার করি, ঠিক আছে? সেই পানি কিন্তু রিসাইকেল করে আবারও পুনরায় ব্যবহার করা যায়। দেখো, এখানে একটা ছোট্ট করে একটা সার্কেল দেওয়া হয়েছে। পরিমিত ব্যবহার, যেমন কলকারখানা, শিল্প স্থাপনায় আমাদের পানি হিসেব করে ব্যবহার করতে হবে। এরপরে কি, সেই কলকারখানা থেকে পানিটা তো সম্পূর্ণ শেষ হয়ে যাবে না, বর্জ্য পানি রূপে ফিরে আসবে। সেই বর্জ্য পানিটাকে আমরা যদি নিয়ে
রিফাইন করতে পারি বা পরিশোধন করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা মোটামুটি ব্যবহারযোগ্য পানি পাবো। ঠিক আছে, সেই পানিটা আমরা আবার বিভিন্ন উৎসে সংরক্ষণ করতে পারি, যেমন ভূগর্ভস্থ হিসাবে মাটির নিচে সংরক্ষণ করতে পারি, ট্যাঙ্কিতে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, এটাই আসলে বোঝানো হয়েছে। তো বলা হয়েছে পৃথিবীতে ব্যবহারযোগ্য মিষ্টি পানির উৎস অত্যন্ত সীমিত। অপরিকল্পিত ব্যবহার ও দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরম সংকট ডেকে আনবে। শিল্প ও কৃষিক্ষেত্রে পানির অপচয় রোধ এবং উৎসের সংরক্ষণ এখন সময়ের দাবি। বোঝা গেল? তাহলে এখন বোঝা গেল যে পৃথিবীতে পানি খুবই অল্প, তাই তো? মিষ্টি পানি বা ব্যবহারযোগ্য পানি খুবই পরিমিত মাত্রায় আছে। তাই আমরা যদি মনের খুশি মতো ইচ্ছা মতো পানি ব্যবহার করতে থাকি এবং অপচয় করতে থাকি, এক সময় কিন্তু পানি ফুরিয়ে যাবে, মানে ব্যবহারযোগ্য পানি ফুরিয়ে যাবে। পৃথিবী থেকে পানি ফুরিয়ে যাবে না, কিন্তু পানিটা কি হবে? দূষিত হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে, এবং সেই পানি আমরা আর পুনরায় ব্যবহার করতে পারবো না। তাই অপরিকল্পিত ব্যবহার ও দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরম সংকট ডেকে আনবে। এজন্য শিল্প ও কৃষিক্ষেত্রে পানির অপচয় রোধ করতে হবে, যাতে শিল্পক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে বেশি পানি ব্যবহার না হয়, মানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার হোক, কিন্তু এত ব্যবহার না করুক যেটা পানির অপচয় হচ্ছে। এবং উৎসের সংরক্ষণ এখন সময়ের দাবি, অর্থাৎ যে খাল, বিল, নদী, নালা, তারপর ভূগর্ভস্থ পানি, এই সকল হচ্ছে উৎস। এই উৎসগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, সেভ করতে হবে, নিরাপদ করতে হবে, যাতে এই উৎসগুলো দূষিত না হয়, এই উৎস থেকে ব্যবহারযোগ্য পানি হারিয়ে না যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? পানি প্রবাহের সার্বজনীনতা। ঠিক আছে, সার্বজনীনতা সেটা কি? সাগর মহাসাগরের সাথে নদ নদীর সংযোগ অবিচ্ছেদ্য ও চক্রাকার, তাই না? সাগর থেকে নদীতে পানি যায়। এখন বলবা তাহলে নদী থেকে কোথায় যায়? নদী থেকে বাষ্প হয়ে উড়ে যায়, বা আমরা ব্যবহার করি, সেটাই আস্তে আস্তে বাষ্প হয়ে মেঘ আকারে উড়ে যায়। সেই পানি আবার বৃষ্টি হয়ে আবার সমুদ্রে ফিরে আসে, তাই না? পানি প্রবাহ কোনো নির্দিষ্ট দেশের রাজনৈতিক সীমানায় আবদ্ধ থাকে না। পানি কি একটা দেশেই ববে নদী, আর একটা দেশে আসবে না? পানি কি মাটির নিচ দিয়া অন্য দেশের মাটিতে আসে না? আসে। সেটাই বলছে যে পানি প্রবাহ কোনো দেশের রাজনৈতিক সীমানায় আবদ্ধ থাকে না। নদী বা সাগর যেখানেই থাকুক, এটি পৃথিবীর সকল প্রাণীর যৌথ সম্পদ। ঠিক আছে, সেটা সাগরের পানি হোক বা নদীর পানি হোক, এটা পৃথিবীর সকল মানুষের, বা সকল শুধু মানুষের নয়, সকল প্রাণীর যৌথ সম্পদ, মানে একত্রে মিলিত সম্পদ। ঠিক আছে, কারণ এটার উপর হক বা অধিকার সবার আছে, সবাই এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপরে কি? রামসার কনভেনশন। রামসার কনভেনশন জিনিসটা কি? ওই কনভেনশনে কি হয়েছিল? 1971 সালে ইরানের রামসারে জলভূমি ও জলজ পাখি সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে, তখন ইরানে একটা কি হয়? সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনটা ভালোর জন্যই। কেমন ভালো? যাতে জলভূমি ও জলজ পাখি সংরক্ষিত হয়। ঠিক আছে, আর সেটা ছিল একটা আন্তর্জাতিক সম্মেলন। কত সালে? 1971 সালে। বাংলাদেশে 1973 সালে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। তাহলে বাংলাদেশও কিন্তু ওই সম্মেলনে যে সমঝোতা চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিতে 1973 সালে, অর্থাৎ তার 2 বছর পরে এসে স্বাক্ষর করে। কিন্তু 1971 সালে কেন করলো না বলো তো? মাথা খাটাও। 1971 সালে কি ওইসব আন্তর্জাতিক চুক্তিতে সমঝোতা করার কোনো পরিস্থিতি ছিল? তখন যুদ্ধ হয়েছিল, তাই না? তখন তো বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা স্বাধীন দেশ ছিল না। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি, এরপর সরকার পুনর্গঠন হয়, দেশ পুনর্গঠন হয়, তারপর ধীরে ধীরে এগুলো হয়। তাহলে 1971 সালের 2 বছর পরে 1973 সালে বাংলাদেশ এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। মনে থাকবে তো? আচ্ছা, মূল লক্ষ্য আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি সংরক্ষণ এবং এর টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তাহলে ওই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে কি? যে এই যে যত প্রাকৃতিক জলাভূমি আছে, নদ, নদী, খাল, বিল, হ্রদ, লেক, এইসব জলাভূমিকে প্রোটেক্ট করতে হবে, যাতে এগুলো হারিয়ে না যায়, দূষিত না হয়, ভরে না যায়। ঠিক আছে, সেটাই ছিল ওই সম্মেলনের মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপরে রয়েছে কি? আন্তর্জাতিক নদী কনভেনশন ও হেলসিঙ্কি নিয়ম। 1966 সালে কি হয়েছে? হেলসিঙ্কি নিয়ম আন্তর্জাতিক আইন সমিতি। ঠিক আছে, 1997 সালে জাতিসংঘ আন্তর্জাতিক নদী কনভেনশন। মূলনীতি
কোনো দেশ এককভাবে নদীর প্রবাহ বন্ধ করতে পারবে না। সকল দেশের পানির ইকুইটেবল শেয়ার বা ন্যায্য হিস্সা থাকতে হবে। তো এই আইন অনুযায়ী ভারত কিন্তু আমাদের ন্যায্য হিস্সা দিচ্ছে না, ঠিক আছে। তারা কি করতেছে, তিস্তায় বাঁধ দিয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা, মানে আন্তর্জাতিক আইনটা মানতেই হবে। এক, অভিন্ন নদীর পানি ব্যবহারে কোনো দেশ অন্য দেশের অনুমতি ছাড়া একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। আন্তর্জাতিক নদী কনভেনশন অনুযায়ী ভাটির দেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প উজানের দেশ গ্রহণ করতে পারবে না। পানি বন্টন অবশ্যই ন্যায়ানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে। তাহলে আমরা বুঝলাম ভারত আমাদের সাথে যেটা করতেছে সেটা ঠিক করতেছে না, কারণ হচ্ছে ওই পানিটা আমাদের দেশে আসার অধিকার আছে, আমরা ওই পানিটা পাওয়ার অধিকার রাখি। আর আমরা কিন্তু ভাটির দেশ, ওরা হচ্ছে উজানের দেশ, কারণ ওদিক থেকে পানিটা প্রবাহ হয়ে আমাদের দেশে আসে, তাই আমরা ভাটির দেশ। লিখছে কি, ভাটির দেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প উজানের দেশ গ্রহণ করতে পারবে না, কিন্তু ওরা কিন্তু তাই করছে, ঠিক আছে। তো এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা যে আমরা ওদের সাথে সেইভাবে পারিনি পানির ন্যায্য হিস্সা আদায় করতে, ঠিক আছে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। আমাদের করণীয় ও চিন্তার বিষয়, আমাদের কি কি করতে হবে আর কোন কোন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কোন কোন বিষয় নিয়ে সতর্ক বা সচেতন থাকতে হবে। আমরা জানলাম পানি সম্পদের ঝুঁকি এবং এর সুরক্ষায় আন্তর্জাতিক আইনসমূহ। এখন প্রশ্ন হলো, আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশকে এই নিয়মগুলো মেনে চলতে দেখেছি? না। আমাদের পানি সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ অপরিহার্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।